আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গণতন্ত্রের জয় আখ্যা ককরোচ জনতা পার্টির। দিল্লির যন্তরে মন্তরে উৎসবের আমেজ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে ইয়েমেনের বন্দরে সৌদির হামলা, পাল্টা আঘাত হাউথিদের। হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন সেনাদের গুলি, 28 ভারতীয় নাবিক উদ্ধার। গাজার মধ্যাঞ্চলে রাতভর দখলদারদের বিমান হামলা, পশ্চিম তীরে অভিযানের 4 ফিলিস্তিনির প্রাণহানি। মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ। এবং নিয়ন্ত্রণের বাইরে ফ্রান্সের দাবানল। দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে সরানো হয়েছে 2 লাখের বেশি মানুষ। কানাডায় 7 লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রায় 2 মাস ধরে আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে 3য় দফা আলোচনার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এই ঘটনায় গণতন্ত্রের জয় হয়েছে বলে দাবি করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। নয়াদিল্লির যন্তর মন্তরে চলছে উৎসবের আমেজ। গণদাবির মুখে কারো ক্ষমতায় চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশের পর দিল্লির যন্তর মন্তরে উৎসবের আমেজ শুরু হয়। ককরোচ জনতা পার্টি টানা আন্দোলনের মুখে শনিবার পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র। এর আগে সকাল থেকে সিজেপির ডাকে নয়াদিল্লির যন্তর মন্তরে ভিড় বাড়তে থাকে ছাত্রদের। আন্দোলন থেকে এক চুলও সরে দাঁড়াতে রাজি নন বলে জানান সিজেপি নেতা অভিজিৎ দীপকে। সরকারকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেন তারা। এদিন বিকেলে মোদী প্রশাসনের সঙ্গে 3য় দফার আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। সরকারের এই সিদ্ধান্তকে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। Thank you, friends. এর আগে তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি। আন্দোলন ছড়িয়ে পড়ে মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, কলকাতা সহ বিভিন্ন শহরেও। গেল সোমবার সিজেপির ডাকে হাজার হাজার বিক্ষোভকারী নয়াদিল্লিতে পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠি পেটা করে। গত 5 বছরের মধ্যে দিল্লিতে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে ভারতের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। স্বাভাবিকভাবেই আজকে কিন্তু আনন্দের জোয়ার বইছে দিল্লির যন্তর মন্তরে। যে আন্দোলন, যে দাবিতে ককরোচ জনতা পার্টি এবং দেশটির আপামর সাধারণ যুবশক্তি, শিক্ষার্থী এবং নিট পরীক্ষার্থীরা যে আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই আন্দোলনের প্রাথমিকভাবে বিজয় বলে মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ জনতা পার্টির প্রধান উদ্যোক্তা এবং প্রধান অভিজিৎ দীপকে তিনি এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে আখ্যায়িত করেছেন। আপনি জানেন যে এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরই 3টে যে দাবি করা হয়েছিল, তার মধ্যে অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পোস্ট করেন এবং তিনি বলেন যে গত 10 দিন ধরে তিনি খুব খারাপ ফিল করছিলেন এবং ভারতের যুবশক্তি যে আসল শক্তি সেটিও তিনি মান্যতা দেন। এবং একই সঙ্গে যে আন্দোলন যে চলছে সেই আন্দোলনের মান্যতাও কিন্তু তিনি দিয়েছেন। আপনি জানেন যে এই ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের সঙ্গে আর কিছুক্ষণ পরেই ভারতীয় সময় বিকেল 3:30টার সময় বৈঠক হওয়ার কথা। তার ঠিক 1.5 ঘন্টা আগেই আপনি জানেন যে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল ককরোচ জনতা পার্টি এবং আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের পক্ষ থেকে। সেই সময় 24 ঘন্টার আগেই কিন্তু এই ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগের ঘোষণা আসে। এবং তারপর যেটা হয় সেটা স্বাভাবিকভাবে গণতন্ত্রের জয় এবং ককরোচ জনতা পার্টি সহ যে আন্দোলন গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে ভারতের শুধু দিল্লিতে নয়, দিল্লি, দক্ষিণ ভারত এবং আমার যে শহর কলকাতাতেও কিন্তু গতকাল আন্দোলনে উত্তাল ছিল শহর কলকাতার ধর্মতলা। সেখানেও কিন্তু আমরা দেখেছি যারা স্থানীয়ভাবে আন্দোলন করেছেন তাদের মধ্যেও কিন্তু একটা খুশির আবেশ রয়েছে। এখন প্রশ্ন আসছে যে আন্দোলন এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারীরা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করেন কিনা। কারণ জানেন যে সরকারের কাছে যে 3টি প্রস্তাব রাখা হয়েছিল, সেই একটি প্রস্তাব
প্রস্তাব কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এবং বাকি দুটো যে দাবি, একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার, ঢালাওভাবে সাজানো, এবং এই যারা সুইসাইড করেছেন, এই আপনি জানেন যে এই নিট কেন্দ্রীয় মেডিকেল শিক্ষার্থীদের একটি সর্বভারতীয় প্রবেশ সংরক্ষিত একটি পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর যে কয়েকজন শিক্ষার্থী যারা সুইসাইড করেছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়, সেই বিষয়টি সরকারের পক্ষ থেকে এখন কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটি অবশ্য কিছুক্ষণ বাদে জানা যাবে। কারণ ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে যে 4 জনের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে আমাদের কাছে খবর। তারপর তারা নতুন করে গণমাধ্যমের কাছে, সাংবাদিকদের কাছে কি ব্রিফিং করেন সেটা দেখার বিষয়। অন্যদিকে সোনাম ওয়াংচুক জানেন যে টানা 25 দিন অনশনের পর 3 দিন আগে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের আশ্বাসের ভিত্তিতে তিনি অবশ্যই অনশন প্রত্যাহার করেন, এবং তার প্রতিক্রিয়াও কিন্তু এখন আমাদের গোটা দেশের মানুষ জানতে চাইছে। তো এই ছিল আমার কাছে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরে যে খুশির আবেশ, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম ভারতের কলকাতায়। এবার অন্য প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে সংঘাত। ইয়েমেনের হুদাইদা বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে সৌদি আরব। জবাবে শনিবার সৌদির দক্ষিণাঞ্চলে আঘাত হানার দাবি করেছে হাউথিরা। এদিকে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে জাহাজটি থেকে 28 ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়। ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি থাকলেও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট। হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়েছে তেহরানও। বড় যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হাউতি বিদ্রোহীরা। এতে অঞ্চলটিতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শুক্রবার হাউতি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদেইদা বন্দরে বিমান হামলা চালায় সৌদি আরব। হামলায় বন্দরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি আক্রমণও অব্যাহত আছে। তেহরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি নৌ অবরোধও জোরদার করছে মার্কিন সেনারা। এরই ধারাবাহিকতায় শনিবার হরমুজ প্রণালীতে একটি জাহাজে গুলি চালায় মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে, সতর্কবার্তা অমান্য করে জাহাজটি ইরানের দিকে এগোতে থাকায় এর ইঞ্জিন কক্ষে হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত আছে। তার দাবি, ইরান এখন আলোচনায় আরও আন্তরিক হচ্ছে। তবে কূটনীতি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও আবার জানান ট্রাম্প। তবে ট্রাম্পের হুঁশিয়ারিতে ভয় পায় না বলে সাফ জানিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না তেহরান। তার মতে, দুই দেশের সংকটের মূল কারণ মধ্যস্থতাকারীর অভাব নয়, বরং যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান। কাকলি আখতার, সময় সংবাদ। এদিকে অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নতুন করে ছড়িয়ে পড়েছে সহিংসতা। নাবলুসের তাল গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি ও 2 জন ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়াও ফারাতা গ্রামে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত 5 ফিলিস্তিনি। মধ্য গাজায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের তালগ্রামে বসতি স্থাপনকারীদের হামলাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি নিহত হয়েছেন। একই সময় নাবলুসের উরিফ গ্রামে ফিলিস্তিনিদের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ও ফারাতা গ্রামেও বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। নাবলুস জুড়ে ধারাবাহিক হামলা ও অবরোধে পুরো অঞ্চল জুড়ে আতঙ্ক, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তীব্র হয়ে উঠেছে। মধ্য গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলার পর বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাননি বহু ফিলিস্তিনি। হামলার আগে গাজা সিটি ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় বসবাসকারীদের মাত্র 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। মাগাজি শরণার্থী শিবিরের বাসিন্দারা জানান, 2টি বড় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 15টি বাড়ি ধ্বংস হয়েছে। আতঙ্কে নারী শিশুরা খালি হাতে খালি পায়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান। চারিদিকে এখন শুধু ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর বেদনা।
পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে 20টি মানবাধিকার সংস্থা। যৌথ বিবৃতিতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সশস্ত্র হামলা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এদিকে নাবলস স্পেশালিস্ট হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস। সংস্থাটি বলছে, সড়ক বন্ধ ও সামরিক বিধিনিষেধের কারণে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ, পশ্চিম তীরে চলমান সামরিক অবরোধ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা কার্যত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিতে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। কিয়েভে রুশ হামলা নিহত অন্তত 10, আহত 100। বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো, দাবি জেলেনস্কির। রাশিয়ার কিয়েভে বিস্ফোরণ। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ, যুক্তরাষ্ট্র, ফ্রান্সে এখনো পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে 2 লাখেরও বেশি মানুষকে। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্পেনে প্রথমবারের মতো জারি করা হয়েছে জরুরি অবস্থা। উত্তর আমেরিকাতেও থামছে না আগুনের তাণ্ডব। কানাডার অন্টারিওতে পুড়ে যাওয়া বনাঞ্চলের পরিমাণ বেড়ে 7,35,000 হেক্টরে পৌঁছেছে। প্রদেশ জুড়ে সক্রিয় রয়েছে প্রায় 90টি দাবানল। দাবানলে ভয়াবহ পরিস্থিতি ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপ পুরোপুরি খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থল ও নৌপথে প্রায় 1,10,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র 2 দিনে 20,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুনে ধ্বংস হয়েছে অনেক ঘরবাড়ি। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলেও একাধিক দাবানলের কারণে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে। প্রথমবারের মতো জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটি। পাহাড়ি এলাকা থেকে 19,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 2,000-এর বেশি অগ্নি নির্বাপক কর্মী এবং অন্তত 10টি বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চলতি বছর দেশটিতে 29টির বেশি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। উত্তর আমেরিকাতেও থামছে না আগুনের তাণ্ডব। অন্টারিওতেও আগুনে পুড়ে যাওয়া বনাঞ্চলের পরিমাণ বেড়ে 7,35,000 হেক্টরে পৌঁছেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল মৌসুম বলে উল্লেখ করেছেন। প্রদেশ জুড়ে সক্রিয় রয়েছে প্রায় 90টি দাবানল। দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বায়ুমানও মারাত্মকভাবে দূষিত করছে। এর জেরে কানাডার ওপর আবারও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। কিয়েভে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 100 জন। অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার কির্ভ অঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণ ও আগুনের ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 26 জন। প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছেন, নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এই হামলা 48 ঘন্টার মধ্যেই হতে পারে বলে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাড়ছে যুদ্ধের উত্তাপ। শুক্রবার ইউক্রেনের কিয়েভের রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানের ভেন্যুতে বহু মানুষ হতাহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানান, একটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের অনুষ্ঠান চলাকালে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ইউক্রেনীয় কাউন্সিল অব ডিফেন্স ইন্ডাস্ট্রি জানিয়েছেন, সেখানে দেশে প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নিরাপত্তার কারণে অনুষ্ঠানের স্থান আগে থেকে প্রকাশ করা হয়নি। এই হামলার পরপরই রাশিয়ার কিরোভ অঞ্চলে একটি কারখানায় পাল্টা আঘাত করেছে ইউক্রেন। বিস্ফোরণ ও আগুন লেগে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে ঘটনাস্থলটি কিরোভ শহরের একটি শিল্প কারখানা বলে নিশ্চিত করেছে রয়টার্স। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলা 48 ঘন্টার মধ্যেই হতে পারে এবং দেশবাসীকে বিমান হামলার সতর্ক সংকেতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জেলেনস্কি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লোরা লুমারের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং শীঘ্রই ট্রাম্প ও তার দলের সঙ্গে আরেকটি বৈঠকের প্রস্তুতি চলছে।
অন্যদিকে পূর্ব সাইবেরিয়ার ইরকুতস্কে একটি বিমান উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে MC-21 যাত্রীবাহী উড়োজাহাজ এবং Yak-130 যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান ঘুরে দেখেন তিনি। ক্রেমলিন জানিয়েছে রাশিয়ার বিমান শিল্পের উন্নয়ন পর্যালোচনার অংশ হিসেবেই এই সফর। এরপর ওমস্কে রাশিয়া কাজাকিস্তান আন্তঃআঞ্চলিক সহযোগিতা ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণ। বিশেষ অধিবেশনে 82 সদস্য রাষ্ট্রের ভোটের সিদ্ধান্ত। রাশিয়ার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি MS-21 যাত্রীবাহী উড়োজাহাজ শুক্রবার এটি পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2027 সালে উড়োজাহাজটির বাণিজ্যিক সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠান রোস্টেক। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কোর এমন সাফল্যকে মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার ইরকুতস্ক এয়ারক্রাফট প্ল্যান্টে গিয়ে নতুন প্রজন্মের MS-21 মাঝারি পাল্লার যাত্রীবাহী উড়োজাহাজ পরিদর্শন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ কর্তৃপক্ষের দাবি, উড়োজাহাজটি শতভাগ দেশীয় প্রযুক্তি, যন্ত্রাংশ ও সিস্টেমে তৈরি, যা পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার আমদানি নির্ভরতা কমানোর প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সফরকালে রোস্টেকের প্রধান সের্গেই চেমেজভ পুতিনকে জানান, প্রথম পূর্ণাঙ্গ সিরিজ উৎপাদিত MS-21 এখন প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের জন্য প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে কারখানায় 18টি উড়োজাহাজ বিভিন্ন ধাপে সংযোজন করা হচ্ছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী এগুলো রাশিয়ার জাতীয় এয়ারলাইন অ্যারোফ্লটের কাছে সরবরাহ করা হবে। ইরকুতস্ক এয়ারক্রাফট প্ল্যান্টের পরিচালক আন্দ্রেই সোইনভ জানান, ধারাবাহিক উৎপাদন বাড়িয়ে বছরে 36টি উড়োজাহাজ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে গ্রাহকদের কাছে সরবরাহ শুরু হবে প্রয়োজনীয় সনদ পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির অনুমোদন সাপেক্ষে 2027 সালেই সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার আগে MS-21 প্রকল্পে বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তির ওপর নির্ভরতা ছিল, কিন্তু নিষেধাজ্ঞার পর রাশিয়া দ্রুত দেশীয় অ্যাভিওনিক্স, PD-14 ইঞ্জিন, বিদ্যুৎ ব্যবস্থা, এয়ার কন্ডিশনিং, ককপিট কনসোল সহ গুরুত্বপূর্ণ সব প্রযুক্তি নিজস্বভাবে উন্নয়ন করে। 2025 সালে দেশীয় যন্ত্রাংশ সংবলিত দুটি প্রোটোটাইপ সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। এদিকে চলতি বছরের মে মাসে রুশ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির আওতায় MS-21 এর নতুন সংক্ষিপ্ত কিন্তু দীর্ঘ পাল্লার MS-21 সংস্করণের উন্নয়নের কাজও শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও নিজস্ব প্রযুক্তি নির্ভর বেসামরিক বিমান শিল্প গড়ে তোলার কৌশল বাস্তবায়নে MS-21 কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে মস্কো। রাইসা জান্নাত, সময় সংবাদ। যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণ করেছে সদস্য রাষ্ট্রগুলো। শুক্রবার অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে 82টি সদস্য রাষ্ট্র তার অপসারণের পক্ষে ভোট দেয়। এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে বিশ্বের একমাত্র স্থায়ী যুদ্ধাপরাধ আদালত। I invite you to come forward. 2024 সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠে। 1 বছরের বেশি সময় ধরে চলা তদন্তে 5000-এর বেশি পৃষ্ঠার সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দেয় জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সেবা দফতর। এরপর সেই প্রতিবেদন মূল্যায়ন করে করিম খানের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগের ভিত্তিতে মতামত দেয় 3 বিচারকের একটি প্যানেল। অবশেষে করিম খানকে পদ থেকে অপসারণ করেছে আইসিসির সদস্য রাষ্ট্রগুলো। শুক্রবার অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে 82টি সদস্য রাষ্ট্র তার অপসারণের পক্ষে ভোট দেয়। 2021 সালে দায়িত্ব নেওয়া করিম খান গত মাস থেকেই সাময়িক বরখাস্ত ছিলেন। আইসিসির তদারকি সংস্থার তদন্তে অভিযোগ ওঠে এক জুনিয়র কর্মীর সঙ্গে অনুপযুক্ত যৌন সম্পর্ক স্থাপন এবং অভিযোগ দায়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার মাধ্যমে গুরুতর অসদাচরণ করেছেন তিনি। তবে শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছেন করিম খান। তার আইনজীবীর দাবি, এই সিদ্ধান্তের বৈধতা ও ন্যায্যতা আইনি প্রক্রিয়ার চ্যালেঞ্জ করা হবে। ভোটের পর আইসিসি জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত তারা নোট করেছে এবং আদালতের কর্মকর্তা কর্মচারীদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার থাকবে।
বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একজন প্রধান কৌশলীর পদচ্যুতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আইসিসির অভ্যন্তরীণ জবাবদিহি, সুশাসন ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও বড় পরীক্ষা। এমন এক সময় এই সিদ্ধান্ত এলো যখন আদালত বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে রয়েছে। ফলে করিম খানের অপসারণের পর আইসিসির নেতৃত্ব, বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ কার্যক্রম কিভাবে এগোবে সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের। শিউলি রোজা, সময় সংবাদ। বাংলাদেশের উত্থাপিত শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি বিষয়ক প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বিভাজনের বদলে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া জোরদারের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার অপরিহার্য। তিনি প্রস্তাবটির প্রতি ব্যাপক সমর্থন ও গঠনমূলক সম্পৃক্ততার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। 1999 সালে বাংলাদেশের উদ্যোগে প্রথম গৃহীত এই প্রস্তাবটি জাতিসংঘের শান্তি, সহনশীলতা এবং সহযোগিতা জোরদারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইংল্যান্ডের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির এসেক্স অঞ্চলের একটি সারের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এরপরই পুরো এলাকা জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন শতাধিক দমকল কর্মী। এটিকে গুরুতর ঘটনা উল্লেখ করে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যদিও নিরাপত্তা নিশ্চিতে কারখানার আশপাশ থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। লন্ডনের একটি হোটেলে মারা যাওয়া সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন জালাউই আল সৌদের মৃত্যুর কারণ প্রকাশ হয়েছে। তদন্তে জানা গেছে অতিরিক্ত অ্যালকোহল ও একাধিক মাদকের সম্মিলিত প্রভাবেই তার মৃত্যু হয়েছে। গত বছরের নভেম্বরে লন্ডনের একটি ম্যারিয়ট হোটেল থেকে যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে অ্যালকোহল ও জ্যানাক্সে আসক্ত ছিলেন। ময়নাতদন্তে তার শরীরে অ্যালকোহল, জিএইচবি, গাঁজা ও জ্যানাক্সের উপস্থিতি পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে অতিরিক্ত অ্যালকোহল ও মাদকের সম্মিলিত প্রভাবে হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়। ঘটনার দিন হোটেলের বাথরুমে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন। ইন্ডিয়ানা পলিসের সাহিত্য সংস্কৃতি সংগঠন শিকড়ের আয়োজনে অনুষ্ঠান উদ্বোধনী দিনে সাহিত্যপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইন্ডিয়ানা থেকে জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমের অঙ্গরাজ্য ইন্ডিয়ানা। এই রাজ্যের ছোট্ট ছিমছাম নান্দনিক শহর ইন্ডিয়ানাপলিস। এখানেই প্রবাসীরা যেন আবহমান গ্রাম বাংলার পরিবেশ তৈরি করে নিয়েছেন। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উপলক্ষে এই আয়োজন, আর তা দেখতে ভিড় স্থানীয় বাংলাদেশিদের। আমরা কখনো বাংলাদেশে থাকি নাই, আমরা আমেরিকাতে বড় হচ্ছি, তো বাংলাদেশের ছাপ যাতে আমাদের সবসময় থাকে। নতুন প্রজন্ম যারা ছোট বাচ্চারা বা আমাদের পরবর্তী প্রজন্ম, তারা তো আসলে বাংলাদেশের এই গ্রামীণ আবহাওয়ার সাথে আসলে পরিচিত না। এই ধরনের আয়োজন আমার মনে হয় না আগে কখনো হয়েছে। আগে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু এটা একটু ভিন্ন স্বাদের। বাইরে যখন গ্রামীণ পরিবেশ, নোভেসভিলের মিলনায়তনে তখন ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব। বই কিংবা বাংলার শাড়ি, গয়নার পসরা সাজিয়ে বসেন অনেক দোকানি। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সাহিত্যপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এত সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে সবাই এত কষ্ট করে, যেটা একটা বিরাট আনন্দের ব্যাপার। আমার বাবা খুবই বাংলা ল্যাঙ্গুয়েজ ভালোবাসে, সবসময় কবিতা বলে, কবিতা লেখে। আমার অনেক ভালো লাগছে এই নাচ করতে, এই জায়গাটা অনেক সুন্দর করছে। আমি পাটিসাপটা পিঠা নিয়ে আসছি, তো আশা করি সবার ভালো লাগবে। পিঠা আমাদের বাঙালির ঐতিহ্য। এবারের সম্মেলনের স্লোগান জীবন জাগুক বাংলার সুরে। আয়োজকরা জানান প্রথম দিনের অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও দর্শক সমাগম দেখে তারা খুশি। খুবই আনন্দের সাথে ইন্ডিয়ানা এই প্রথম বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন উদ্বোধন করলাম এবং খুব সফলতার সাথেই হয়েছে এবং সকলের স্বতঃস্ফূর্ততা ছিল। নতুন প্রজন্মের কবিতা আবৃত্তি কিংবা লেখকদের আলোচনা সবকিছুই উপভোগ করেছেন দর্শকরা। উত্তর আমেরিকার বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজনটি বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে এক এক বছর অনুষ্ঠিত হয়ে থাকে।
এই 16তম আয়োজনটি ইন্ডিয়ানায় প্রথমবারের মতো আয়োজন করলো শিকর নামে স্থানীয় একটি সংগঠন, যেখানে প্রবাসী বাংলাদেশিরা ফিরে গেলেন জন্মভূমি আর মাতৃভূমিতে, আর নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিলেন বাংলার ইতিহাস, ঐতিহ্য আর কৃষ্টি সংস্কৃতির সাথে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইন্ডিয়ানাপলিস, ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গণতন্ত্রের জয় আখ্যা ককরোচ জনতা পার্টির। দিল্লির যন্তর মন্তরে উৎসবের আমেজ। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। ইয়েমেনের বন্দরে সৌদির হামলা, পাল্টা আঘাত হাউথিদের। হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন সেনাদের গুলি, 28 ভারতীয় নাবিক উদ্ধার। এবং নিয়ন্ত্রণের বাইরে ফ্রান্সের দাবানল। দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে সরানো হয়েছে 2 লাখের বেশি মানুষ। কানাডায় 7 লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর 5টার সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী মাহাদি ধ্রুব। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।